বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমাদের এর পূর্বে আমরা 1.3.2 শিখন অভিজ্ঞতাটি সম্পন্ন করেছিলাম এবং আজ আমরা 1.3.3 নবম শ্রেণীর ইংরেজি শিখন অভিজ্ঞতাটা সম্পন্ন করব। তো তোমরা যারা প্রথম ভিডিওটি দেখছো, যদি আমাদের চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। ভিডিও ডেসক্রিপশনে সকল লিঙ্কগুলো দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে সংযুক্ত হতে পারো, তাহলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আমার সাথে সংযুক্ত হতে পারবে। তাহলে চলো আজ আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো আমাদের আজকের লেকচারটি, আমাদের শিখন অভিজ্ঞতা প্রথমেই বলে দিয়েছে 1.3.3। তোমরা ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ হয়তো অনেকেই চিনো, তিনি হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। আমরা আজকে তার বিষয়ে কিছু নতুন জিনিস জানবো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলা হচ্ছে তার সম্পর্কে। আমরা আমাদের শিখন অভিজ্ঞতাটা প্রথমে পড়ে নেই যে আমাদের এখানে কি পড়তে হবে, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করে নিই। কি বলছে দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট, দেন ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স ইন দি টেক্সটস। Afterwards, write down the strategies you used to distinguish between facts and opinions. Finally, express how the writer's opinion influenced your thoughts and opinions about the topics. ইংরেজিতে তো পড়লাম, এবার দেখি বাংলায় আসলে কি বলছে। নিচের টেক্সটগুলো পড়ো, তারপর জোড়ায় বা দলে আলোচনা করে ঘটনা বা ফ্যাক্ট এবং মতামত বা ওপিনিয়নগুলোকে চিহ্নিত করো। এরপর ফ্যাক্ট এবং ওপিনিয়ন আলাদা করে চেনার কৌশলগুলো লেখো। আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই বিষয়ে অলরেডি আলোচনা করেছিলাম। তো তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশানে যে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে সেটাকে ক্লিক করে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। সবশেষে আলোচ্য বিষয় বা টপিক সম্পর্কে তোমার মতামতকে লেখকের মতামত কিভাবে প্রভাবিত করেছে তা প্রকাশ করো। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখন দেখো, আমরা কিন্তু কিছু নতুন নতুন শব্দ এখানে শিখেছি। যেমন আমি তোমাদেরকে একটু মার্ক করে দিই, তোমরা তোমাদের নোটবুকে কিন্তু সুন্দর করে টুকে রাখবে আর কি। দেখো, ডিসকাস মানে কি? ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, আশা করি তোমরা সবাই জানো। পেয়ার মানে জোড়া বা গ্রুপ, মানে হচ্ছে কি দলবদ্ধভাবে। আইডেন্টিফাই মানে হচ্ছে কি? আইডেন্টিফাই মানে খুঁজে বের করা, শনাক্ত করা। এরপরে বলছে ফ্যাক্ট মানে তো আমরা জানি ঘটনা, আর ওপিনিয়ন মানে হলো মতামত। আফটারওয়ার্ডস মানে এরপরে। তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশল। ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা। আচ্ছা, ফাইনালি, ফাইনালি মানে চূড়ান্ত পর্যায়ে। এক্সপ্রেস, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। আর ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা। তোমরা কিন্তু লিখে নিও। আচ্ছা, মোটামুটি এখানে আর তেমন কিছু নেই, আমার মনে হয় তোমরা এগুলো জানো। আমি কিন্তু একটা বিষয়ে বেশ জোর দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ভোকাবুলারিজগুলো কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না। শব্দের ভাণ্ডার তোমার যত ভালো হবে, তুমি ইংরেজিতে তত দক্ষতা অর্জন করবে। তো চলো আমরা পরবর্তীতে কি আছে সেটা একটু দেখে নেই। দেখো, আমাদের এখানে একজন ব্যক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথমেই তোমাদেরকে তার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তিনি একজন বিখ্যাত আমেরিকান লেখক, যার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তিনি 1899 সাল থেকে 1961 সাল পর্যন্ত জীবিত ছিলেন। 62 বছরের জীবনে তিনি অসাধারণ বিভিন্ন রচনা বা লেখা, উপন্যাস ইত্যাদি লিখে রেখে গিয়েছিলেন। তো চলো আমরা তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কি বলছে আমরা একটু দেখি। তার আগে আমরা একটু অবশ্যই আমাদের টেক্সটটিকে বড় করে নেওয়ার চেষ্টা করব। খেয়াল করো কি বলছে এখানে। টেক্সট 1, The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway for his mastery of the art of narrative demonstrated in The Old Man and the Sea, and for the influence that he has exerted on contemporary style. কি বলছে এখানে? অনেক লম্বা একটা কিন্তু বাক্য, কিন্তু আমরা যদি এটাকে একটু ছোট্ট ছোট্ট করে ভেঙে নেই
তাহলে তোমার জন্য বুঝতে কিন্তু অনেক সহজ হবে। কি বলছে? দ্য 1954 নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড, অর্থাৎ 1954 সালের সাহিত্যে যে নোবেল পুরস্কারটি সেটি পেয়েছিলেন কে? একজন আমেরিকান অথর বা একজন আমেরিকান সাহিত্যিক, যার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তোমরা যে ভদ্রলোককে আমাদের এই ছবিতে দেখতে পাচ্ছ তার কথা বলা হচ্ছে। আচ্ছা, কেন তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সেটা একটু দেখি। ফর হিজ মাস্টারি অফ দ্য আর্ট অফ ন্যারেটিভ, ন্যারেটিভ বা বর্ণনামূলক লেখনীতে তিনি ছিলেন একজন সিদ্ধহস্ত পুরুষ। তিনি এত চমৎকারভাবে বর্ণনামূলক লেখা বা গল্প বা গদ্য লিখতেন যা আসলে অসাধারণ। আচ্ছা, ডেমনস্ট্রেটেড ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর এই যে মুন্সিয়ানার পরিচয় তিনি দিয়েছিলেন কোথায়? দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নামক একটি লেখনীতে। তোমরা কিন্তু এটা পড়ে নিতে পারো, এটার অনলাইন ভার্সন বা কপিও আছে, বিভিন্ন জায়গায় ডাউনলোড করে নিতে পারবে। অ্যান্ড ফর দ্য ইনফ্লুয়েন্স দ্যাট হি হ্যাজ এক্সার্টেড অন কন্টেম্পোরারি স্টাইল, কন্টেম্পোরারি মানে হলো সমসাময়িক, অর্থাৎ তার সময়ে যে সমসাময়িক লেখন শৈলী, সেই লেখন শৈলীতেই এত চমৎকারভাবে তিনি তার লেখনীকে বিবৃত করে তুলেছিলেন, হ্যাঁ, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি লেখা বা রচনায়, যে এর কারণে তাকে সাহিত্যে ওই বছর 1954 সালে নোবেল পুরস্কার দেয়া হয়। আচ্ছা, তো আমি আরও কয়েকটা এখানে ওয়ার্ড মিনিং তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ডেমনস্ট্রেটেড, ঠিক আছে, ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে প্রদর্শন করা। তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে তো প্রভাব, আমরা সবাই জানি। আর এক্সার্টেড, ঠিক আছে, এই এক্সার্টেড শব্দটা কিন্তু মানে হচ্ছে কি, এক্সার্ট মানে বের করে দেওয়া, আর এখানে এক্সার্টেড শব্দটা ব্যবহার করা হচ্ছে জাহির করা অর্থে, ঠিক আছে, অর্থাৎ তিনি যে দেখাতে পেরেছিলেন যে সমসাময়িক যে লেখন শৈলী তার উপরে তার কতটা দক্ষতা সেটা তিনি দেখিয়েছিলেন। এরপরে দেখো, আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম, আসলে তিনি স্টকহোমে সুইডেনের যে স্টকহোম সেখানে তিনি যেতে চাচ্ছিলেন না, ওখানে যেই তাকে কি করতে হতো, নোবেল প্রাইজটি নিতে হতো, কিন্তু তিনি সেখানে যেতে অপারগ ছিলেন, হ্যাঁ, তিনি যেতে চাননি। কেন? আফটার টু নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্র্যাশেস, তিনি একজন ব্যক্তি যিনি পরপর 2টি প্লেন ক্র্যাশের সম্মুখীন হয়েও বেঁচেছিলেন, মরতে মরতে কোনো রকমে, হ্যাঁ, অনেকেই মারা গিয়েছিল, কিন্তু যাক তার কপাল অনেক ভালো, তো তার ভেতরে একটা ভীতি তৈরি হয়েছিল, তাই তিনি আর প্লেনে করে স্টকহোম যেতে চাননি। হেমিংওয়ে আস্কড জন সি কেবট, দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসাডর টু সুইডেন অ্যাট দ্য টাইম, ঠিক আছে, তিনি ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যে রাষ্ট্রদূত সুইডেনে নিযুক্ত ছিলেন তার নাম হচ্ছে জন সি ক্যাবট, হ্যাঁ, তাকে হেমিংওয়ে কি করেন? রিকোয়েস্ট করেন। কি রিকোয়েস্ট করেছিলেন? টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, যে তার পক্ষে মার্কিন রাষ্ট্রদূত সুইডেনে যেন সম্মতিপত্রটা পড়ে শোনায়। অ্যাকসেপ্টেন্স অর্থাৎ যারা নোবেল লরিয়েট তারা যখন কি করে, তারা যখন নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করে তখন ওই শান্তি পুরস্কার গ্রহণের যে একটা স্পিচ তাকে দিতে হয়, এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ, ঠিক আছে। তো যেহেতু তিনি যেতে পারছেন না, তিনি অনুরোধ করেন যে তৎকালীন সময়ে সুইডেনে যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সি ক্যাবট, তাকে তিনি রিকোয়েস্ট করেন যে ওনার হয়ে অ্যাকসেপ্টেন্স স্পিচ, ঠিক আছে, এটা পড়তে। আচ্ছা, দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার, দিস ইজ হোয়াট হি রোট। আর এই যে অ্যাকসেপ্টেন্স স্পিচ, হ্যাঁ, বা সম্মতিসূচক যে বক্তৃতা, হ্যাঁ, গ্রহণমূলক যে বক্তৃতা তিনি সেখানে দিয়েছিলেন, এটাকে বিবেচনা করা হয় এ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ অ্যাকসেপ্টেন্স স্পিচ হিসেবে। তো তিনি এখানে কি লিখেছিলেন সেটা আমরা একটু পড়ে দেখি। দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এতক্ষণ যখন আমরা সাধারণ লেখা পড়ছিলাম এগুলো কিন্তু সিম্পল ফন্টে ছিল, কিন্তু আমরা যখন তার বক্তৃতাটা এখানে পড়ছি তখন কিন্তু লেখাটাকে কি একটু ইটালিক ফরম্যাটে পেঁচিয়ে লেখা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, দেখি কি লেখা হয়েছে। হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং অ্যান্ড নো কমান্ড অফ অরেটরি nor any domination of rhetoric, I wish to thank the administrators of the generosity of Alfred Nobel for this prize. একটু লম্বা হয়ে গেছে তোমাদের জন্য,
কোনো সমস্যা নেই, আমি এটা তো আক্ষরিক অনুবাদ করলে বুঝতে একটু সমস্যা হবে, আমি তোমাদেরকে ভাবানুবাদ করে দিচ্ছি। তো তিনি এটা বলতে চাচ্ছেন যে হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং, যে আমি এমন একটা মানুষ যে একটা কথা গুছিয়ে বলবো সেটাই পারি না। অ্যান্ড নো কমান্ড অফ ওরেটরি, বক্তৃতা দেওয়ার দক্ষতাও আমার মধ্যে নেই, ওরেটরি মানে হলো বক্তৃতা। নর অ্যানি ডোমিনেশন অফ রিটোরিক, অথবা আমি বাগ্মীও না, হ্যাঁ মানে সুন্দর করে অলঙ্করণ করে কথা বলতে পারি এমনও না। এই যে রিটোরিক, রিটোরিক শব্দটা মানে হচ্ছে অলঙ্কার শাস্ত্রবিদ্যা, অর্থাৎ সুন্দরভাবে কথা বলতে পারার যে বিদ্যা, এটাকে বলা হয় রিটোরিক। ঠিক আছে। আই উইশ টু থ্যাংক দ্য অ্যাডমিনিস্ট্রেটরস অফ দ্য জেনারোসিটি অফ আলফ্রেড নোবেল। আসলে আলফ্রেড নোবেল কি করেছিলেন, তিনি একটা ফান্ড ক্রিয়েট করে রেখে গিয়েছিলেন। তার ডিনামাইট, তোমরা জানো আলফ্রেড নোবেল তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে তিনি চেয়েছিলেন এটা মানব কল্যাণে ব্যবহার হবে, কিন্তু পরবর্তীতে এটা ভীষণ ধ্বংসযজ্ঞে ব্যবহার হতে দেখে তিনি মনে খুব কষ্ট পেয়েছিলেন। তো তিনি মৃত্যুর পূর্বে একটি উইল করে যান যে আমার এই যে সারা জীবনের সংগৃহীত অর্থ, এটা থেকে একটা ফান্ড গঠন করা হবে এবং সেটা থেকে সমগ্র বিশ্ব থেকে প্রতি বছর যারা চিকিৎসা শাস্ত্র, যারা রসায়ন, পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার অর্থনীতি, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, হ্যাঁ শান্তিতে অবদান রাখবেন, তাদেরকে পুরস্কারে ভূষিত করা হবে। এই হচ্ছে সেই নোবেল পিস প্রাইজ। তো নোবেল, আলফ্রেড নোবেল তো মারা গিয়েছেন, এখন স্টকহোম সুইডেনে তার পক্ষে, ঠিক আছে, তার একটা উইল তৈরি করা আছে, ট্রাস্ট গঠন করা আছে, এবং সেই ট্রাস্টের দেখভালের দায়িত্বে যারা নিযুক্ত আছেন তাদেরকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটু ইলাবোরেট করলাম। তো তিনি কি করছেন, প্রথমেই এই যে নোবেল কমিটির যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে তিনি থ্যাংক ইউ দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। কেন? কারণ তিনি বলতে চাচ্ছেন যে আমি এমন একটা লোক যে কিনা আমি ভালো করে কথা বলতে পারি না, যে কিনা আমি বক্তৃতা দিতে পারি না, আমার একটু সুন্দর করে গুছিয়ে কথা বলারও দক্ষতা নেই, রিটোরিক্সের দক্ষতা নেই, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আপনারা যে আমাকে এই প্রাইজের জন্য মনোনীত করেছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটাই এখানে আসলে বলতে চাওয়া হয়েছে। দেখি এরপরে কি আছে। নো রাইটার হু নোজ দ্য গ্রেট রাইটার্স who did not receive the prize can accept it other than with humility. কি অদ্ভুত ভাবে লিখেছে দেখো, কত সুন্দর করে বলছে। মানে উনি এটাই বলতে চাচ্ছেন যে অনেক মহান লেখক ছিলেন যারা তাদের লেখার জন্য কোনো প্রাইজ পাননি, ঠিক আছে, আর সেখানে সেই সব মহান লেখকদের সাথে আমার কখনো দেখাও হয়নি এমনকি, অথচ এরকম একটা সম্মানজনক পুরস্কার নেওয়াটা আমার জন্য আসলে খুবই আসলে কি হিউমিলিয়েটেড, মানে হিউমিলিয়েটিং একটা ব্যাপার, মানে আমি নিজেকে খুব ছোট মনে করছি যে আমার চেয়ে কত বড় বড় রাইটার, কত সুন্দর লেখা তারা লিখেছে, তারা যেখানে প্রাইজ পায়নি, এমনকি আমি কোনোদিন তাদের সান্নিধ্যেও আসিনি, অথচ আমার এই মানে পুরস্কারটা নেওয়াটা আমার নিজের কাছেই খুবই অসম্মানজনক মনে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিস রাইটার্স। হ্যাঁ, সেই মহান লেখকদের লিস্ট বা তালিকা তৈরি করার কোনো প্রয়োজন নেই। এভরিওয়ান হিয়ার মে মেক হিজ ওন লিস্ট। এখানে যারাই উপবিষ্ট আছেন আপনারা নিজেদের তালিকা নিজেরাই তৈরি করতে পারবেন, অ্যাকর্ডিং টু হিজ নলেজ অ্যান্ড হিজ কনসিয়েন্স। মানে আমার সামনে যারা উপবিষ্ট আছেন আপনারা আপনাদের জ্ঞান এবং বিবেককে কাজে লাগিয়ে আপনারাই চমৎকার একটি লিস্ট তৈরি করতে পারবেন সেই সব লেখকদের যে যারা অত্যন্ত প্রতিভাবান ছিলেন অথচ হয়তো তারা প্রাইজ পাননি। এরপর দেখো, ইট উড বি ইম্পসিবল ফর মি টু আস্ক দ্য অ্যাম্বাসাডর অফ মাই কান্ট্রি to read a speech in which a writer said all of the things which are in his heart. তিনি কি বলছেন যে আসলে আমার পক্ষে আমার দেশের রাষ্ট্রদূতকে, হ্যাঁ, এটা মানে জিজ্ঞেস করা বা এটা বলা খুবই অসম্ভব যে আপনি আমার হয়ে আমার লেখাটা পড়েন, কারণ এই লেখাতে আসলে একজন লেখক তার হৃদয়ের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। তো এইটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। দেখো সেন্টেন্সগুলো কিন্তু বিট টাফ, হ্যাঁ, কিন্তু তোমরা কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে, এগুলো তোমাদেরকে শিখতে হবে। তো বলছে ইট উড বি ইম্পসিবল ফর মি টু আস্ক দ্য অ্যাম্বাসাডর অফ মাই কান্ট্রি, আমার দেশের রাষ্ট্রদূতকে, হ্যাঁ, এটা বলাটা আমার জন্য প্রায় অসম্ভব ছিল, টু রিড এ স্পিচ ইন হুইচ,
এমন একটা লেখা পড়তে যার মধ্যে কি লেখা আছে, এ রাইটার সেড অল অফ দ্য থিংস হুইচ আর ইন হিজ হার্ট, যেখানে একজন লেখক সব বলে দিয়েছে তার হৃদয়ে যা কিছু ছিল। আচ্ছা, থিংস মেই নট বি ইমিডিয়েটলি ডিজার্নেবল, ঠিক আছে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিজার্নেবল ইন হোয়াট এ ম্যান রাইটস। ধরো একটা মানুষ কিছু একটা লিখলো, আর সেই লেখার মধ্যে সে কি লিখলো হয়তো সবাই সেটা খুব সহজে বুঝে উঠতে পারে না। এই ডিজার্নেবল শব্দটার মানে হচ্ছে বোধগম্য, ঠিক আছে, ডিজার্নেবল এই যে শব্দটা, এটার মানে হচ্ছে বোধগম্য, তোমরা লিখে নাও। তো বলছে যে আমি একটা জিনিস লিখলাম, সেটা যে ধুম করে সবাই বুঝে ফেলবে এটা তো নাও হতে পারে। হ্যাঁ, অ্যান্ড ইন দিস সামটাইমস হি ইজ ফরচুনেট, আর কখনো কখনো এক্ষেত্রে সে ভাগ্যবান হয়ে যায়। মানে সে আসলে নিজের কথা বলছে যে আমি তো ভাবতেই পারিনি যে আমি যা লিখেছি মানুষ তা বুঝবে, অথচ দেখা যাচ্ছে যে আমার ভাগ্যটা খুবই ভালো। বাট ইভেনচুয়ালি, আসলে পরিশেষে কি ঘটে, দে আর কোয়াইট ক্লিয়ার, আস্তে আস্তে সে কি বলতে চেয়েছে, কি লিখতে চেয়েছে তার লেখনীর মধ্যে, এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। অ্যান্ড বাই দিস অ্যান্ড দ্য ডিগ্রি অফ আলকেমি, হ্যাঁ, দ্যাট হি পজেসেস, আর মানুষ এটাও বুঝে ফেলে যে তার মধ্যে ঠিক কতটুকু রসবোধ আছে, রসায়ন আছে, এটাও তার লেখার মধ্য দিয়ে আস্তে আস্তে বের হয়ে আসে। আচ্ছা, হি উইল এন্ডিওর অর বি ফরগটেন, আর এটাই নির্ধারণ করে, অর্থাৎ মানুষ কত সহজে একজন লেখকের লেখা বুঝতে পারলো তার উপরে নির্ধারণ করে যে সেই লেখক কি টিকে থাকবে আদৌ, নাকি বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। হ্যাঁ, মানে হি উইল এন্ডিওর, এন্ডিওর মানে টিকে থাকা, অর বি ফরগটেন অথবা বিস্মৃত হয়ে যাওয়া, মানে তাকে মানুষ ভুলে যাবে। তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যে মানুষ তোমাকে মনে রাখবে, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু মেক আদার্স রিমেম্বার ইউ থ্রু ইউর ওয়ার্কস, এইটাই হচ্ছে মূল কথা। অন্যদেরকে তোমার কাজের মধ্য দিয়ে তোমাকে মনে রাখাতে হবে। কেমন বলে না বাংলায় যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কাজের দিয়ে আমাদেরকে নিজেদেরকে চেনাতে হবে, কাজ দিয়ে। আচ্ছা, এরপরে চলো কি আছে দেখি। রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ এ লোনলি লাইফ, আসলে লেখালেখি করাটা খুব একটা একাকিত্বের কাজ, ঠিক আছে। অর্গানাইজেশনস ফর রাইটার্স প্যালিয়েট দ্য রাইটার্স লোনলিনেস, ওই যে বিভিন্ন লেখক সংঘ আছে তো সেগুলোর কথা বলছে ইনি, যে বিভিন্ন লেখক সংঘ আছে যা কি করে, যা রাইটার বা লেখকদের যে এই একাকিত্বকে কিছুটা হলেও উপশম করে। হ্যাঁ, প্যালিয়েট, ফ্যালিয়েট এরকম বলতে পারো, ফ্যালিয়েট, ফ্যালিয়েট মানে হচ্ছে উপশম করা। বাট আই ডাউট, কিন্তু আমার সন্দেহ হয়, ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং, যে এই যে রাইটারদের যে সংঘগুলো, এটা হয়তো লেখকদের একাকিত্ব কিছুটা দূর করে, কিন্তু আমার মনে হয় না যে এগুলো আসলে একজন লেখকের লেখাকে আরও ইমপ্রুভ বা উন্নত করতে আসলে কোনো কার্যকর ভূমিকা পালন করে, এটা আমি মনে করি না। এখানে একটু কথা বলে রাখা ভালো, আর্নেস্ট হ্যামিংওয়ে মনে করতেন যে একজন লেখককে নিঃসঙ্গ হতে হবে, তাহলেই তার লেখা উন্নত হবে। তাই তিনি এই কথাটা বলছেন যে লেখক সংঘগুলো হয়তো লেখকদের একাকিত্বকে দূর করতে পারে, কিন্তু তার লেখার মানের উপরে তাদের কোনো আসলে ইতিবাচক প্রভাব নেই, ঠিক আছে। এরপরে কি বলছে দেখো, হি গ্রোস ইন পাবলিক স্ট্যাচার, হ্যাঁ, অর্থাৎ তিনি মানুষের মধ্যেই নিজেকে বড় করে তুলতে চান। অ্যাজ হি শেডস হিজ লোনলিনেস, আর এইভাবে তিনি তার একাকিত্বকে বিসর্জন দিতে চান। অ্যান্ড অফেন হিজ ওয়ার্ক ডেটেরিওরেটস, আর অধিকাংশ ক্ষেত্রেই তার কাজ কি হয়, নিম্ন মানের হয়ে যায়। অর্থাৎ যখন রাইটাররা নিজের একাকিত্ব দূর করার জন্য মানুষের মধ্যে বাস করতে চান, হ্যাঁ, নিজের একাকিত্বকে দূর করতে চান, তখন দেখা যায় কি এর ফলে তাদের লেখার মান নষ্ট হয়ে যায়। ফর হি ডাজ হিজ ওয়ার্ক অ্যালন অ্যান্ড ইফ হি ইজ এ গুড ইনাফ, যেহেতু একজন লেখক তার কাজগুলো কি একাকিত্বে করেন, এবং তিনি যদি যথেষ্ট ভালো একজন লেখক হয়ে থাকেন, হি মাস্ট ফেস ইটার্নিটি, তাহলে তিনি অবশ্যই অমরত্বের সন্ধান লাভ করবেন, মানে মানুষ তাকে মনে রাখবে। অর দ্য ল্যাক অফ ইট ইচ ডে, অথবা কখনো কখনো এর উল্টোটাও ঘটতে পারে, যে মানুষ তো অমরত্ব দূরের কথা তাকে মনেই রাখবে না, আর এই ব্যাপারটা আসলে প্রতিদিনই ঘটে থাকে, তিনি এইটাই বলতে চাচ্ছেন। তারপর দেখো, ফর এ ট্রু রাইটার, হ্যাঁ, একজন সত্যিকার লেখক হিসেবে ইচ বুক শুড বি এ নিউ বিগিনিং, প্রত্যেকটা বই হবে একটা নতুন শুরু। হোয়ার হি ট্রাইস এগেইন ফর সামথিং,
দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেইনমেন্ট। বলছেন এইটা দিয়ে কি বোঝাতে চাওয়া হচ্ছে, যে প্রত্যেকটা নতুন, দুঃখিত, প্রত্যেক লেখক, ঠিক আছে, যখন একটা নতুন বই লেখা শুরু করবেন, ঠিক আছে, তখন তিনি এমনভাবে সেখানে চেষ্টা করবেন, এমন কিছু অর্জনের চেষ্টা করবেন যা আসলে স্বাভাবিকভাবে অর্জন করা সম্ভব নয়। তাই এখানে লেখা হয়েছে যে ফর এ ট্রু রাইটার, একজন সত্যিকারের লেখকের জন্য, ইচ বুক শুড বি এ নিউ বিগিনিং, প্রত্যেক বই লেখার যে ব্যাপারটা, এটা হবে একটা নতুন শুরু। হোয়ার হি ট্রাইজ এগেইন, যেখানে তিনি আবারও চেষ্টা করবেন, ফর সামথিং, এমন কিছু অর্জনের চেষ্টা করবেন, দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেনমেন্ট, যা স্বাভাবিকভাবে পাওয়া প্রায় অসম্ভব। হি শুড অলওয়েজ ট্রাই ফর সামথিং, তিনি সবসময় এমন কিছু চেষ্টা করবেন, দ্যাট হ্যাজ নেভার বিন ডান, যা আগে কখনোই করা হয়নি, অর দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেইল্ড, অথবা যা আগে অন্যরা চেষ্টা করেছে কিন্তু দে হ্যাভ ফেইল্ড, তারা ব্যর্থ হয়েছে। দেন সামটাইমস উইথ গ্রেট লাক হি উইল সাকসিড, তারপরে কোনো এক সময় দেখা যাচ্ছে তার ভাগ্য সুপ্রসন্ন হবে এবং তিনি সাকসিড করবেন, সফল হবেন। তো দেখা যাচ্ছে ভদ্রলোক আসলে লাকের উপরে অনেকটাই কি করতেন, বিশ্বাস করতেন বলে আমার যেটা মনে হচ্ছে। তো এরপরে কি আছে আমরা দেখি, হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার উড বি ইফ ইট ওয়ার অনলি নেসেসারি টু রাইট ইন অ্যানাদার ওয়ে হোয়াট হ্যাজ বিন ওয়েল রিটেন। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে, তো আমরা তো এর আগ পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। এখানে দেখো কি বলছে, হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার উড বি, যে একটা লিটারেচার বা সাহিত্যের লেখা কতটুকু, হ্যাঁ, কতটুকু সহজবোধ্য হতে হবে, ইফ ইট ওয়ার অনলি নেসেসারি টু রাইট ইন অ্যানাদার ওয়ে, যদি এটা অন্য কোনো উপায়ে লেখার উপায় থাকে। আচ্ছা, হোয়াট হ্যাজ বিন ওয়েল রিটেন, যা আগেই সুন্দরভাবে কি বর্ণনা করা হয়ে গিয়েছে, লেখা হয়ে গিয়েছে। মানে সোজা কথা বললে ব্যাপারটা এরকম যে অলরেডি একটা বিষয়ে সুন্দর একটা সাহিত্য তৈরি হয়ে গিয়েছে, সুন্দরভাবে লেখা হয়ে গিয়েছে, ঠিক আছে, তাহলে এটাকে আর ভালো করার কি উপায় থাকতে পারে। এরপরে কি বলছে, ইট ইজ বিকজ উই হ্যাভ হ্যাড সাচ গ্রেট রাইটার্স ইন দ্য পাস্ট দ্যাট আ রাইটার ইজ ড্রাইভেন ফার আউট পাস্ট হোয়ার হি ক্যান গো। বলছে যেহেতু আমাদের আগে অনেক মানে অসাধারণ মনীষী লেখকরা ছিলেন, তো আমাদের পক্ষে কি বলছে, ইন দ্য পাস্ট দ্যাট এ রাইটার ইজ ড্রিভেন ফার আউট পাস্ট হোয়ার হি ক্যান গো, অর্থাৎ যেহেতু আমাদের আগে অনেক ভালো ভালো রাইটার ছিলেন, ফলে এখনকার যারা নতুন রাইটার, তারা ইচ্ছে করলেই অতীতে অনেক দূর ভ্রমণ করতে পারে। কিভাবে, ওই সব মানে যে ওই সকল যে মহান যে লেখক ছিলেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের লেখনী পড়ার মাধ্যমে তারা চাইলে অতীত থেকে ভ্রমণ করে আসতে পারে। আউট টু হোয়ার নো ওয়ান ক্যান হেল্প হিম, আর এই বিষয়ে তাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। তাহলে কেউ যদি আসলে মানে এই যে রাইটারদের যে অতীত এবং বর্তমান যে লেগেসি, এটাকে যদি স্পর্শ করতে চায়, তাহলে তাকে নিজেই নিজেকে হেল্প করতে হবে। এরপরে কি বলছে দেখো, আই হ্যাভ স্পোকেন টু লং ফর এ রাইটার, যে আমি আসলে একজন লেখক হিসেবে অনেক বেশি হয়তো লিখে ফেলেছি বা বলে ফেলেছি। এ রাইটার শুড রাইট হোয়াট হি হ্যাজ টু সে, একজন লেখক শুধু তাই লিখবেন যা তিনি বলতে চান, অ্যান্ড নট স্পিক ইট এগেইন, ঠিক আছে, অ্যান্ড নট স্পিক ইট, অর্থাৎ তিনি যা লিখবেন তা যেন আর তাকে কখনো মুখে বলতে না হয়। তিনি এত সুন্দর করে লিখবেন যেন মানুষকে আর মুখ দিয়ে ব্যাখ্যা করতে না হয়। এগেইন আই থ্যাংক ইউ, হ্যাঁ, আপনাদের আবার ধন্যবাদ জানাই। দেখো কত সুন্দর, কত পরিশীলিত, কত চমৎকারভাবে তিনি একটি লেখাকে ফুটিয়ে তুলে দিয়েছেন। তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আমি আশা করব এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কিছু জটিল কিন্তু ওয়ার্ড মিনিংগুলো কিন্তু ছিল, ঠিক আছে, এখানে অনেক বিষয় ছিল যেগুলো আমিও নতুন হয়তো কিছুটা শিখেছি। এটাই হচ্ছে শেখার এবং শেখানোর আনন্দ। শেখাতে গেলে শেখা হয়, ঠিক আছে, তোমাদেরকেও আমি একই কথা বলবো, যা শিখলে সেটা হয় নিজেকে শেখাও, না হলে অন্য কাউকে শেখাও, তাহলে তোমার লার্নিং সাইকেলটা পূর্ণ হবে। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ সবাই মিলে ভালো থাকি, সবাই মিলে শিখি, সবাই মিলে উপকৃত হই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথেও ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।